আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যারা অবস্থান করতেছেন, ক্রিকেট ম্যানিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকাল ম্যাচটা নিয়ে আসলে আমরা যদি বলতে চাই, আসলে গতকালকের ম্যাচটা কিন্তু আসলে অসাধারণ পারফর্ম করেছিল বাংলাদেশ। যেখানে শুধু নাহিদ রানা এবং জাকের আলী অনেকের বিধ্বস বিধ্বংসী বল এবং বোলিং তোপ, সাথে সাথে জাকের আলী অনেকের বিধ্বংসী ব্যাটিং, এটা নিয়েই আসলে ক্যারিবীয় দ্বীপে একদম দ্বীপপুঞ্জকে উড়িয়ে ফেলেছে। শুধুমাত্র তারা 22 গজে এই জটটা চালায়নি, জটটা আসলে পুরো ক্যারিবীয় জুড়েই অবস্থান করেছিল। আসলে আমরা যদি বলতে চাই, গতকালকের যে ম্যাচ জয়ী যে পারফরমেন্স জাকের আলী অনিকের, পাশাপাশি নাহিদ রানার দুর্দান্ত বোলিং, সাথে তাসকিন আহমেদ ছিলেন এবং টাইজুলরাও খুব ভালো বল করছেন। এই দলটা কিন্তু নিয়ে বলতে গেলে আসলে দলটা কিন্তু কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ কোনো প্লেয়ার ছিল না। আমরা যদি বলতে চাই, তামিম ইকবাল খান গত 15 মাস ধরে ক্রিকেট খেলছেন না, আন্তর্জাতিক পরিসরে তিনি কিন্তু নাই। সাকিব আল হাসানকে নিয়ে যদি আমরা কথা বলি, সাকিব আল হাসান কিন্তু গত কয়েকটা ম্যাচ খেলছেন না, এমনকি তার শেষ যে বিদায়ী টেস্ট ছিল এই টেস্ট ম্যাচটাও তিনি খেলতে পারেননি। তবে এখনও সাকিব আল হাসান আছেন কি নাই এটা নিয়ে আসলে সংশয় প্রশ্ন। তো আমরা সাকিব আল হাসানকে বাদ দিই আপাতত। তারপরে আমরা অধিনায়ক নাজমুল হাসান শান্ত, তিনি আসলে নিয়মিত অধিনায়ক, অনেক ম্যাচ জয়ী দলে ছিলেন তিনি, কিন্তু গত কয়েকটা সিরিজে তিনি নেই। এই মসুদ সিরিজেও নেই। নেই নাজমুল হাসান শান্ত। এর কারণ হচ্ছে তিনি আসলে তিনি ইনজুরির কারণে তিনি আসলে নাই। তারপরে আছেন, আমরা যদি বলতে নিয়মিত অধিনায়কের বিপরীতে কিন্তু অধিনায়কত্ব পালন করছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে কিন্তু দলটা খুব ভালোই তার বুদ্ধিদীপ্ত যে কলাকৌশল ছিল, এই কলাকৌশল কিন্তু আসলে সবার জন্য একটা অ্যামাইকেবল পারফরমেন্স কিন্তু দিন শেষে বয়ে এনেছে। আসলে শেষ মুহূর্তে এই যে যখন মধ্যাহ্নের যে বিরতিতে যাওয়া এবং সে তার আগে যে বোলিংয়ে নিয়ে আসা তাওজিলকে, কি বুদ্ধিদীপ্ত একটা কথা, এবং তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের এবং তার সিদ্ধান্তের কারণেই কিন্তু, এবং তাইজুল বোলিংয়ে আসেন এবং তাইজুলের এই দুর্দান্ত বোলিংয়ের কারণেই কিন্তু তাদের প্রথম উইকেটের পতন ঘটে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে। তারপরেই খেলা শুরু হয়। আসলে বাংলাদেশ এর আগে যদি আমরা বলি 287 রানের একটা লড়াকু ইনিংস ছুড়ে দেয় প্রতিপক্ষের বান্ডারে। আসলে তারা কিন্তু আসলে 287 রান যে করবে, এই ক্ষেত্রে কিন্তু ওই যে কিংস ডাউনের যে উইকেট, এই ম্যাচের এই ইনিংসের আগ পর্যন্ত 211 রান ছিল সর্বোচ্চ। আসলে 200 রান ক্রস করতে পারলে আপনি মোটামুটি নিশ্চিত ধরেই নিতে পারেন আসলে এই ম্যাচ এইখান থেকে পঞ্চম দিনে বের করে নিয়ে আসা যে কোনো দলের জন্য খুবই কঠিন। তো ঠিক ওয়েস্ট ইন্ডিজকেও এরকম একটা পরিচয় দিতে হয়েছে, তারাও ডেস্ট্র হয়েছে। 287 রান অনেক বিশাল একটা টার্গেট ছিল তাদের জন্য, তারা এটা করতে পারেনি। তবে এই ক্ষেত্রে বাংলাদেশ বোলিংয়ের পাশাপাশি প্রথম ইনিংসে খারাপ খেললেও পরবর্তী ইনিংসে কিন্তু ভালোভাবেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল টাইগার বাহিনী। আসলে এই ক্ষেত্রে আমরা যাদেরকে নিয়ে কথা বলতে পারি, এক নম্বরে তাসকিন আহমেদের কথা বলতে পারি। আসলে ওনাকে দেখলে অনেক সুন্দর মনে হয়, ফিটনেস খুব সুন্দর। আসলে উনি নায়ক, চাইলে নায়ক হতে পারতেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারতেন, কিন্তু আসলে তাসকিন আহমেদ কিন্তু জাতীয় দলের একজন নতুন অস্ত্র। আসলে খুব সুন্দর বল করছেন এবং ভালো ডেলিভারি ছিল। এবং তার পাশাপাশি আমরা বলতে পারি উনি যেই ডেলিভারিগুলো করেছিলেন এবং তার যে বোলিং লাইন এবং লেন্থ বজায় রেখে একটা নির্দিষ্ট সীমায় রেখে বল করা, এটা কিন্তু আমরা মূলত তাসকিন আহমেদকে দেখলেই বুঝতে পারি আসলে কতটা লাইন লেন্থ বজায় রেখে আসলে তিনি বল করেছিলেন, এবং যেটা প্রতিপক্ষের জন্য খুব বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। নাহিদ রানাকে নিয়ে আমরা স্পেশালি কি বলবো, 150 কিলোমিটার/আওয়ার এবং বল করতে সক্ষম এই গতিদানব, বাংলার নতুন এক আইকন। আসলে ওনার বোলিং লাইন আপটা, এখন লাইন লেনটা বজায় রাখে যে লাইন বল করা যাওয়া, এটা খুব নাহিদ রানাকে দেখলেই কিন্তু বর্তমান প্লেয়াররা একটা আপকামিং যারা জাতীয় দলে আসতে চায়, যারা সিমার, তাদের খুব একটা অনুপ্রেরণার জায়গা। আসলে নাহিদ রানা কথা বলতে গেলে আমরা আরেকটু বলতে পারি যে নাহিদ রানার বোলিং তোপেই কিন্তু পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এই ওয়েস্ট ইন্ডিজ। আসলে এখানে 61 রানে তিনি 5 উইকেট নেন এবং তিনি এটা ফাইফার ছিল তার জন্য, এবং তার এটা এবং তার এটার জন্য অনবদ্য একটা ইনিংস, এবং তার এটা কেরিয়ার সেরা ইনিংস। তাইজুলের সম্পর্কে আমরা বলতে পারি, তাইজুল কিন্তু দুইটা ইনিংস মিলিয়ে মোটামুটি এই টেস্টে 5 উইকেট দখল করে, এবং তাইজুল কিন্তু বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও খুব ভালোভাবে রপ্ত করেছেন, এটা দেখলেই বোঝা যায়। যদিও তিনি তত রান সংগ্রহ করতে পারেননি, কিন্তু তাইজুল কিন্তু এক হিসাবে ভালো বল খেলেছেন, যেমন দুইটা ইনিংসই কিন্তু প্রায় 50 ঊর্ধ্ব বল খেলেছেন, যদিও কম কিছু রান সংগ্রহ করছেন। এটা আসলে বাংলাদেশের জন্য কিন্তু ওই সময়টা উইকেটে থাকাটাই মনে হয় কঠিন ছিল, এবং উইকেটে উইকেটে আসলে থিত হওয়াটাই বাংলাদেশের জন্য আসলে একটা বিশাল একটা ব্যাপার ছিল, এটা কিন্তু তাইজুল আহমেদ পেরেছিলেন। তো যাই হোক, এরপরে আমরা নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং তাইজুলরা খুব ভালো খেলার ফলেই কিন্তু আমরা আসলে বাংলাদেশ ম্যাচটা বের করে নিয়ে আসতে পারছে ফাইনালি। এখন আমরা ব্যাটারদেরকে বলতে পারি, মেহেদী হাসান মিরাজ, তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন, খুব ভালো ব্যাট করেছিলেন। যেখানে তিনি 4 নম্বরে ব্যাট করার কথা ছিল, আসলে একটু নিচের দিকে, তিনি একটু উপরের দিকে এসে ব্যাট করেছিলেন গত ম্যাচে আমরা লক্ষ্য করেছিলাম। এর কারণ হচ্ছে মমিনুল হক সৌরভ, তিনি আসলে অসুস্থতাজনিত কারণে তিনি আসলে যেই পজিশনে ব্যাট করার দরকার ছিল উনি আসলে ওই পজিশনে ব্যাট করতে পারেননি। তিনি আসলে দুই ইনিংস মিলিয়ে কিন্তু দুইটা জিরো মেরেছেন। আসলে আসলে আমরা মেহেদী হাসান মিরাজকে নিয়ে যদি বলি, গত ম্যাচ থেকে শুরু করে আসলে লাস্ট 10টা ম্যাচ যদি আমরা পরিসংখ্যান হিসাব করি, মেহেদী হাসান মিরাজ কিন্তু গত 10 ম্যাচে কিন্তু
উনি 600 রান করেছেন, সাথে সাথে 30টা উইকেটও নিয়েছেন, যে উইকেটগুলো খুব মূল্যবান ছিল এবং বাংলাদেশের জয় পরাজয়ের ব্যবধান গড়ে তুলেছিল। তো যাই হোক, এরপরে মমিনুল হক কিন্তু আসলে গত 2 ম্যাচ আসলে উনি শরীর স্বাস্থ্য খারাপ ছিল এবং ইনজুরির কারণে কিন্তু উনি যেই পজিশনে ব্যাট করার কথা, একসময় আমাদের স্যার ডন ব্র্যাডম্যান নামে খ্যাত এই মমিনুল হক সৌরভ, ওনার পারফরমেন্স কিন্তু আসলেই খুব অতুলনীয় ছিল ক্যারিয়ারের শুরুর দিক থেকে। তো এখন বর্তমানে আসলে মানুষের জীবনে উত্থান পতন আসে, উনি হয়তো একটা খারাপ সময় অতিক্রম করতেছেন। হোপফুলি মমিনুল হক আবার ভালো খেলবেন এবং বাংলাদেশের জন্য জয় নিয়ে আসবেন, এটাই আমাদের প্রত্যাশা। এরপর আছে জাকির আলী অনিক, যার কথা না বললেই নয়। তিনি আসলে টেস্ট না T20 আসলে কি খেললেন, এটা সম্পর্কে আসলে আমাদের জানার খুব ইচ্ছে, ইভেন আমারও জানার খুব ইচ্ছা। আসলে উনি মনে হয় T20 খেলছেন টু মাই মাইন্ড। আসলে তিনি 8টা 4 এবং 5টা 6-এর সাহায্যে 85 স্ট্রাইক রেটে 94 রান করেছিলেন। তো যাই হোক, আসলে যদি আমরা পুরোপুরি চিন্তা করি পুরো টেস্টের কথা, পুরো টেস্টটা চিন্তা করলে আসলে বাংলাদেশ কিন্তু রাওয়ালপিন্ডি থেকে শুরু করে বাংলাদেশের জয়ের অব্যাহত ধারাটা কিন্তু এখন অবধি পর্যন্ত, যদিও ভারতে যে বাংলাদেশ একটা চরম বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল। তো যাই হোক, বাংলাদেশ কিন্তু গত 4টা টেস্টের ভিতরে লাস্ট 4টা টেস্টে কিন্তু 3টাই তারা অ্যাওয়ে সিরিজে, মানে অ্যাওয়ে যে পরের মাঠে কিন্তু জিতেছে, অ্যাওয়ে মাঠে জিতেছে। তো এটা বাংলাদেশের জন্য দারুণ একটা অনুভূতির ব্যাপার, অনুভূতির জায়গা এবং ইতিহাসে এই ম্যাচগুলো অবস্থান করে নেবে, এটা আমাদের প্রত্যাশা। তো পরবর্তী ম্যাচের আপডেটের জন্য সঙ্গে থাকুন স্পিক মিডিয়া।